গুড ইভিনিং এভরিওয়ান। আমি প্রিয়তা নন্দী। আমার আজকের ইংলিশ গ্রামার ক্লাস স্প্লিটিং এর উপরে আমি আলোচনা শুরু করছি। স্প্লিটিং বলতে আমরা কি বুঝি? স্প্লিটিং ক্লাস 10 এর সিলেবাসেও আছে। 11 এবং 12 এর যে গ্রামারের সিলেবাস সেখানে স্প্লিটিং একটা খুব কমন টপিক। স্প্লিটিং থেকে প্রত্যেক বছরই হায়ার সেকেন্ডারিতে কোয়েশ্চেন আসে। মাধ্যমিকে যে প্রত্যেক বছর আসে তা নয়, কিন্তু স্প্লিটিং যেহেতু মাধ্যমিকের সিলেবাসে আছে, অতএব ডু অ্যাজ ডাইরেক্টিভ সেকশনে কখনো কখনো স্প্লিটিং এসে থাকে। বেশ, এবার স্প্লিটিং বলতে আমরা কি বুঝি? স্প্লিট শব্দের অর্থ হচ্ছে ভেঙে দেওয়া, আলাদা করে দেওয়া। কেমন আমরা বলি না স্প্লিট এন্ড হয়েছে চুলে, তো স্প্লিট হচ্ছে ভেঙে দেওয়া। স্প্লিটিং এ আমরা মেইনলি যে কোনো সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে আরো সিম্পলার, আরো সহজতর সিম্পল সেন্টেন্স, মোর দ্যান ওয়ান, একাধিক সিম্পল সেন্টেন্সে ভেঙে দিই। স্প্লিটিং এ আমরা যে কোনো সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে মোর দ্যান ওয়ান সিম্পল সেন্টেন্সে ভেঙে দিই। কেমন? আরো একাধিক সিম্পল সেন্টেন্সে ভেঙে দিই। এবার এই যে আমি সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বললাম, এটা কোনো একটি বাক্যে তার ক্লজের যে উপস্থিতি তার উপর নির্ভর করে। তোমরা জানো যে সিম্পল সেন্টেন্সে একটি মেন ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেন ক্লজ, তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট বা এমবেডেড ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে মোর দ্যান ওয়ান মেন ক্লজ থাকে। তাহলে এই যে ক্লজের উপস্থিতি অনুযায়ী বাক্যের যে প্রকারভেদ, সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড, এই যে কোনো রকমের বাক্যকে যখন আমরা একাধিক সিম্পল সেন্টেন্সে মানে না চেঞ্জ করে, অর্থ পরিবর্তন না করে ভেঙে দিই, তখন তাকে আমরা স্প্লিটিং বলে থাকি। বেশ, তাহলে স্প্লিটিং এ আমরা কি করছি? স্প্লিটিং এ আমরা বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে উই আর সিম্পলিফাইং বা উই আর ইজিং আউট, উই আর সিম্পলিফাইং the complexity in a sentence. এমন সহজে বললে we are simplifying the complexity in a sentence. কি বলতে চাইলাম? কমপ্লেক্সিটি মানে কিন্তু এখানে কমপ্লেক্স সেন্টেন্সের কথা আমি বলছি না। কমপ্লেক্সিটি মানে বাক্যের মধ্যে যেটুকু জটিলতা আছে, যেটুকু কমপ্লেক্সিটি আছে, সেইটাকে আমি আরো সহজ করে, আরো সিম্পল টার্মসে, ওয়ার্ডসে সেটাকে প্রেজেন্ট করছি স্প্লিটিং এ। আর যেটা করছি সেটা হচ্ছে আমি কিন্তু একটি বাক্যে এক্সপ্রেস করছি না, আমি একের বেশি বাক্যে বাক্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। ফাইন। আর কি করছি? এটা করতে গিয়ে মাথায় কি রাখছি? মাথায় রাখছি যে আমি কোনোভাবেই বাক্যের যে ডেলিনিয়েশন, যে অর্থ, যে মিনিং, সেটার আমি কোনো রকম পরিবর্তন করব না। প্লাস বাক্যের মধ্যে যদি বিভিন্ন ঘটনার কোনো সিকোয়েন্স থাকে, কোনো টাইম অর্ডার থাকে, অর্থাৎ পরপর কোনো ঘটনা ঘটেছে, কোনো ঘটনা আগে ঘটেছে, কোনোটা পরে ঘটেছে, এইরকম কোনো টাইম সিকোয়েন্সের হিন্ট যদি থাকে, তাহলে সেইটাকেও আমরা মেনটেন করার চেষ্টা করব। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে সেটাকে আমরা প্রথমে সেন্টেন্সে লিখব, যে ঘটনাটা পরে ঘটেছে স্প্লিটিং এ সেই ঘটনাটা আমরা পরে লিখব। ঠিক আছে? অর্থাৎ টাইম অর্ডারটা আমরা মেনটেন করব। তাহলে দিস আর দ্য বেসিক tenets, basic maxims, basic rules of splitting. বেশ, এবার স্প্লিটিং আমরা কি করে করি? বেশ, স্প্লিটিং করার জন্য আমরা বেসিক যে পদ্ধতিগুলো, যে প্রসেসগুলো ব্যবহার করি, তার মধ্যে একদম মোস্ট কমন হচ্ছে সিম্পলিফিকেশন অফ কন্টেন্ট। কেমন? অর্থাৎ যে বাক্য দেওয়া আছে, সিনট্যাক্স যেটা আছে, বাক্যের যে গঠন আছে, গ্রামাটিক্যাল ফর্ম আছে, সেটাকে আমরা সিম্পলিফাই করে দিই। সেটাকে আমরা কি বলবো? simplification of syntax. কেমন? syntax হচ্ছে বাক্যের গ্রামাটিক্যাল ফর্ম। কেমন? বা syntactical simplification এইটা বলতে পারি। এই syntactical simplification বা simplification of syntax আমরা মূলত ব্যবহার করি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। মূলত ব্যবহার করি কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। কম্পাউন্ড সেন্টেন্স কি আমি জাস্ট মনে করানোর জন্য বলছি, যেখানে মোর দ্যান ওয়ান মেইন ক্লজ আছে,
যেখানে মোর দ্যান ওয়ান মেইন ক্লজ আছে, বেশ সেটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, যেখানে ওয়ান মেইন ক্লজ তো আছেই, তার সাথে একাধিক থাকলে হবে না, কম্পাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ান মেইন ক্লজের সাথে অবশ্যই ওয়ান অর মোর কি আছে, এমবেডেড ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আছে, বা যাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলে থাকি, সাবঅর্ডিনেট ক্লজ আছে। ফাইন, তাহলে সিম্পলিফিকেশন অফ সিনট্যাক্স বা সিনট্যাকটিক্যাল সিম্পলিফিকেশন আমরা মেইনলি কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং যখন আমরা করব, কিভাবে করি আমি দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটু আলোচনা করে দিই যে যখন আমরা সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং করব, তখন আমরা মূলত যে দুটো পদ্ধতি ব্যবহার করে থাকি তাকে আমরা বলতে পারি সিম্পলিফিকেশন অফ কন্টেন্ট, অর্থাৎ বিষয়বস্তুর সরলীকরণ। সেটা কিভাবে করি, প্রথমেই যেটা করি সেটা হচ্ছে, খুব বেশি যেটা করি সেটা হচ্ছে insertion of content। ইনসার্ট করা মানে কি, কম্পিউটারে তোমরা যখন কাজ করো তোমরা ইনসার্ট টুলবার, সরি কি করি, ইনসার্ট রো, ইনসার্ট কলাম এসব করি না। ইনসার্ট করা মানে পুট করা, দেওয়া, কেমন। অতএব ইনসার্শন অফ কন্টেন্ট মানে কি, ইনসার্শন অফ কন্টেন্ট মানে বাক্যের মধ্যে আমরা একটু কিছু জুড়ে দিই, একটু ভার্ব, একটু সাবজেক্ট, যেটা আমরা বুঝতে পারছি হবে সেটাকে জুড়ে দিই, অনলি ফর স্প্লিটিং। ইনসার্শন অফ কন্টেন্ট করি। আরেকটা কমন পদ্ধতি যেটা আমরা সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং করার জন্য ব্যবহার করি ইজ অবভিয়াসলি লেক্সিক্যাল সিম্পলিফিকেশন। কেমন, লেক্সিক্যাল হচ্ছে ভোকাবুলারি, vocabulary related things। লেক্সিক্যাল, লেক্সিকন মানে vocabulary, তাহলে লেক্সিক্যাল বুঝতেই পারছো যে শব্দ, যে শব্দের গঠন সেটা হচ্ছে লেক্সিক্যাল, তার সিম্পলিফিকেশন করি, অর্থাৎ একটা জটিল শব্দ, একটা কমপ্লেক্স ওয়ার্ড, বা ধরো একটা নমিনাল কম্পাউন্ড, তাকে আমরা ভেঙে দিই, কেমন, লেক্সিক্যাল সিম্পলিফিকেশন। সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং এর একটা খুব কমন পদ্ধতি। তাহলে আমরা এগুলো ব্যবহার করছি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। এবং সিম্পল সেন্টেন্সের গেট আপ কি, তার চেহারা না, সেখানে অনলি ওয়ান মেইন ক্লজ থাকছে, কেমন, অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, কোনো সাবঅর্ডিনেশন থাকছে না। ফাইন, তাহলে আমি যদি প্রথম পদ্ধতিটা থেকে শুরু করি, দ্যাট ইজ সিম্পলিফিকেশন অফ, প্রথমটা আমরা করেছিলাম কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে আমি শুরু করব, যেখানে আমরা সিম্পলিফিকেশন অফ গ্রামাটিক্যাল ফর্ম করব, সিনট্যাকটিক সিম্পলিফিকেশন করব। আমি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং দিয়ে শুরু করছি। আমরা চলে যাচ্ছি স্প্লিটিং এ। একদম প্রথমে ধরো আমি বলে দিলাম যে সিম্পলিফিকেশন অফ সিনট্যাকটিক্যাল সিম্পলিফিকেশন। এটা কিছুই নয়, এই পদ্ধতিটা অনুসরণ করে আমরা কিছু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং করব। আমি কম্পাউন্ড সেন্টেন্স থেকে শুরু করছি। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, যেখানে মোর দ্যান ওয়ান মেইন ক্লজ আছে এবং তাদেরকে কি দিয়ে জোড়া থাকে, এগুলো তোমরা জানো আশা করি। সেটা হচ্ছে তাদেরকে জোড়া থাকে লিঙ্কার দিয়ে, যে লিঙ্কারগুলো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের কনজাংশন হয়, তাই তো। যেমন ধরো কিউমুলেটিভ কনজাংশন থাকে, অ্যান্ড দিয়ে জোড়া থাকে, বোথ দিয়ে জোড়া থাকে, নট অনলি বাট অলসো দিয়ে জোড়া থাকে, বা ধরো ইলাটিভ কনজাংশন হয়, বা ধরো যেখানে কজ এফেক্ট রিলেশন বোঝানো থাকে, সো থাকে, ফর থাকে, বা ধরো আমি কি বলতে পারি অল্টারনেটিভ কনজাংশন হয়, যেখানে নিদার নট থাকে। তো আমি প্রথমে এই জাতীয় বাক্যগুলো দিয়ে স্প্লিটিংটা ট্রাই করছি। আমি একদম শুরুতে একটা অ্যান্ড দেওয়া সেন্টেন্স কি করছি, I ate a fish and my son drank milk. I ate a fish and my son drank milk.
দেখো কম্পাউন্ড সেন্টেন্স কি করে বুঝলাম কম্পাউন্ড সেন্টেন্স না দুটো মেইন ক্লজ আছে আই এট আ ফিশ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সে একাই মানে বোঝাতে পারে প্লাস মাই সান ড্রাঙ্ক মিল্ক আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেও একা মানে বোঝাতে পারে দুটো মেইন ক্লজকে আমরা অ্যান্ড বা কিউমুলেটিভ কনজাংশন দিয়ে জুড়ে দিয়েছি একে আমরা কিভাবে স্প্লিট করব স্প্লিট করার সময় আমরা সেন্টেন্সের একটা নাম্বারিং বা একটা বুলেটিং করব আমি বুলেট দিয়েই করলাম কিভাবে করব দেখো এখানে কিন্তু কোনো টাইম অর্ডার নেই দুটো কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে মনে করা যেতে পারে তাহলে আমি দুটো ভার্বের উপর ডিপেন্ড করে দুটো ভার্বকে নিয়ে আমি দুটো আলাদা বাক্য তৈরি করব তাহলে সিম্পল সেন্টেন্স পেয়ে যাচ্ছি মেইন ক্লজ মানেই তো সেটা সিম্পল সেন্টেন্স তাহলে আমি ফার্স্ট সেন্টেন্সটা করলাম I ate a fish সেকেন্ড বুলেট দিয়ে আমি দ্বিতীয় বাক্যটা লিখে দিলাম my son drank milk ফাইন তাহলে আমরা কি করলাম দেখো আমরা জাস্ট দুটো মেইন ক্লজকে ব্যবহার করলাম এবং এই যে কনজাংশনটা রয়ে গেল একে কিন্তু আমরা আর ইউজ করলাম না অর্থাৎ জয়েনিং এ যা করি এখানে ঠিক তার উল্টোটা করলাম ঠিক তার উল্টোটা একটু বাজে শোনায় মানে মোটামুটি তার উল্টোটা করলাম বেশ তাহলে আমরা কনজাংশনটাকে কিন্তু আর স্প্লিটিং এ কোথাও রাখছি না আমি আরেকটা কিউমুলেশন দিয়েই করি সেন্টেন্স নাম্বার 2 both Suhana and her mother are tennis fans. Both Suhana and her mother are tennis fans. দেখো এখানে কিন্তু আমরা and দেওয়া সেন্টেন্সের মতো বা সেই রকম আগের বাক্যটার মতো দুটো কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে পাশাপাশি পেলাম না কিন্তু আমরা একটা সেন্স বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি যে বোথ মানে কি দুজনেই সুহানা এবং তার মাদার টেনিস ফ্যান কেমন তাহলে দেখো আমরা বুঝতে পারছি দুটো পার্ট অফ দ্য সেন্টেন্স কি হতে পারে একটা হচ্ছে সুহানা ইজ আ টেনিস ফ্যান কি করে ইজ বলেছিলাম না আর আমাদেরকে প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে দিচ্ছে তাহলে ওয়াজ এর কোনো ব্যাপার নেই আমরা প্রেজেন্টে বলবো সুহানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর মাদারও তাই তাহলে আমরা দুটো ক্ষেত্রে বি ভার্বের ইজ ফর্ম ব্যবহার করব অতএব সুহানা টেনিস ফ্যান তার মা টেনিস ফ্যান দেখো আমি দুটো বাক্যে সেন্টেন্সটাকে ভেঙে দিতে পারছি তাহলে আমি কিভাবে আনসার করছি ফার্স্ট বুলেটে করলাম এখানেও কোনো টাইম সেন্স নেই অতএব দুটো বাক্য আমরা উল্টে পাল্টে লিখতেই পারি যেহেতু হার মাদার করবো আমরা তাহলে আমরা কি করব অবশ্যই সুহানার নামটা আগে দেব কারণ প্রোনাউন পরে আসে সুহানা ইজ আ টেনিস ফ্যান সেকেন্ড বুলেটে আমি লিখে দিলাম হার মাদার কোনো সমস্যা নেই কারণ হার প্রোনাউনটা সুহানাকে ইন্ডিকেট করছে সুহানা অলরেডি এসে গেছে তাহলে হারের মিনিং ক্লিয়ার হার মাদার ইজ আ টেনিস ফ্যান দেখো আবার আমরা এই যে কনজাংশন বোথটা ব্যবহার করেছিলাম সেটাকে আর রিইউজ করলাম না এন্ড এরও আর প্রয়োজন হলো না কারণ আমরা দুটো বাক্যে সেপারেট করে দিয়েছি আইডিয়াটাকে কিন্তু এই চেঞ্জের পরেও এই সেন্টেন্সের যে মিনিং তার মিনিংটা আনচেঞ্জ থাকলো আরেকটা সেন্টেন্স করছি এগুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্স করছি যেখানে আমরা সিনট্যাক্সে সিম্পলিফিকেশন করছি অর্থাৎ বাক্যের যে গঠনটাকে সিম্পলিফাই করে দিচ্ছি সরলীকরণ করছি সহজ করছি এবং অবশ্যই সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করছি আমি একটু দেখিয়ে দিই দেখো সুহানা সাবজেক্ট ইজ ভার্ব আর টেনিস ফ্যান অবজেক্ট তাহলে দেয়ার ইজ ওয়ান সিঙ্গেল সাবজেক্ট ওয়ান ভার্ব তাহলে দিস ইজ এবং এই সেন্টেন্সটা ইন্ডিভিজুয়ালি নিজের মিনিং এক্সপ্রেস করতে পারছে তাহলে দিস ইজ আ মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অতএব সে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেখানে থাকছে সে সিম্পল সেন্টেন্স তাহলে দিস ইজ আ সিম্পল সেন্টেন্স দিস অলসো সেন্টেন্স নাম্বার 3 তে আসছি ধরো আমি বললাম এডুকেশন not only offers better career options
promises better outlook অর্থাৎ দৃষ্টিভঙ্গিও বেটার করে কেমন তাহলে আমি এখানে আবার দেখো কিউমুলেটিভ কনজাংশন ইউজ করছি নট অনলি বাট অলসো ইউজ করছি কেমন যারা এন্ড এর মতো সেন্স নিয়ে আসে শুধুমাত্র এডুকেশন ক্যারিয়ার অপশন প্রোভাইড করে না বাট অলসো বেটার আউটলুক প্রোভাইড করে এখানেও আমরা কি করছি এডুকেশন অফার্স বেটার ক্যারিয়ার অপশনস দেখো আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি আবার not only but also কার সাথে জুড়ছে education promises better outlook আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি তাহলে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে মানে দিস ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স একে আমরা ভেঙে দেব এখানেও দেখো কোনো টাইমের সেন্স নেই কোনো পরপর হওয়া ঘটনার ব্যাপার নেই সাইমালটেনিয়াস তাহলে আমরা আনসারে যে কোনো একটি আগে লিখতে পারি আমি প্রথমটাই আগে লিখলাম যে এডুকেশন অফার্স বেটার ক্যারিয়ার অপশনস দেখো আমি কিন্তু আর আমার কনজাংশনস গুলোর ব্যবহার করছি না তাহলে আমি ওটাটা লিখলাম না এডুকেশন অফার্স আচ্ছা লিখে কনফিউজ করে লাভ নেই এডুকেশন অফার্স বেটার ক্যারিয়ার অপশনস এবং দ্বিতীয় বাক্যে আমরা কি লিখব দেখো এডুকেশন সাবজেক্ট অফার্স ভার্ব ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেড হতে পারে সিম্পল সেন্টেন্স নেক্সট আমরা যে সেন্টেন্সটা লিখব বুলেট দিয়ে নি সেটা হচ্ছে বাক্যের দ্বিতীয় মেইন ক্লজটা which is education বা যেহেতু এডুকেশন আমরা অলরেডি একবার লিখেছি তাহলে আমরা প্রোনাউন ইটও ব্যবহার করতে পারি কারণ এডুকেশন তো পারসন না ইটই হবে promises better outlook fine সেন্টেন্স নাম্বার 4 এ আসছি এখানে কিন্তু আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্স লিখব অর্থাৎ যেখানে দুটো ক্লজের মধ্যে একটা দ্বৈততা থাকবে বা একটা অপোজিশন থাকবে একটা অ্যাডভার্সিটি থাকবে কেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখছি সেন্টেন্স নাম্বার 4 যে the man was in the zenith of his career the man was in the zenith মানে হাইয়েস্ট পয়েন্ট সবথেকে ভালো জায়গায় zenith of his career লোকটি তার ক্যারিয়ারের সবথেকে ভালো জায়গায় ছিলেন yet he was দেখো yet কি করলাম কনজাংশন ব্যবহার করলাম yet he was not proud তিনি একদমই অহংকারী ছিলেন না অ্যাডভার্সেটিভ কনজাংশন কেন কারণ এই বাক্যে দেখো দ্য ম্যান জেনিথে ছিলেন তাহলে তার প্রাউড হওয়া স্বাভাবিক কিন্তু তিনি প্রাউড নন তাহলে yet বলো বা but বলো বা still বলো বা nonetheless বলো এরা কিন্তু কি করে nevertheless বলো এরা কিন্তু এই অ্যাডভার্সেটিভ যে রিলেশন সেটাকে প্রেজেন্ট করে ঠিক আছে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি লোকটি আগে একটা টাইম সেন্স আছে সেটা কি লোকটি আগে তার ক্যারিয়ারের জেনিথে পৌঁছেছে তারপরেও সে প্রাউড নয় তাহলে আমরা ফার্স্ট যে ক্লজটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে সেটা লিখবো তাহলে the answer will be like this আমরা প্রথমে করব the man was in the zenith of his career দ্বিতীয় বুলেটে আমরা করব he was not proud দেখো আমরা আর কনজাংশনটা ব্যবহার করছি না he কেন করলাম কারণ the man সাবজেক্টটা আমরা প্রথম বাক্যে ব্যবহার করেছি he was not proud তাহলে এই যে স্প্লিটিং গুলো আমরা করছি আমরা এক একটা সেন্টেন্সকে ধরে মোর দ্যান ওয়ান সিম্পল সেন্টেন্সে ভেঙে দিচ্ছি আমরা কিন্তু মিনিং গুলো চেঞ্জ করছি না টেন্স একই রাখছি এবং একই সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এরপরে কমপ্লেক্সেও দেখব যে আমরা জাস্ট বাক্যের যে গেট আপ তার যে সিনট্যাক্স সেটাকে সহজতর করে দিচ্ছি সিম্পলিফাই করছি নাম্বার 5 এ আসছি
টাইপে চলে যাই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সাধারণত টেক্সচুয়াল গ্রামারই তোমাদের সিলেবাসে থাকে, অতএব যে বাক্যগুলো তোমাদের প্রশ্নে দেওয়া হবে গ্রামারে সেগুলো টেক্সট থেকে তুলে নেওয়া, সেইটা কিন্তু আমরা আজকে লার্নিং ক্লাস বলে আজ আমরা যে কোনো সেন্টেন্স দিয়ে শিখছি, এরপরে আমরা টেক্সট থেকে এক্সাম্পলস তুলে তুলে তাকে স্প্লিট করব আরেকটা ক্লাসে, যেখানে কি করব আমরা টেক্সচুয়াল গ্রামারটা প্র্যাকটিস করে নেব। এবারে আমি একটা আইদার অর বা নাইদার নর নিয়ে করি, অর্থাৎ অল্টারনেটিভ কনজাংশন নিয়ে করি। অল্টারনেটিভ মানে বুঝতেই পারছো কনজাংশন কি করছে, তারা দুটো যে ক্লজ আমি পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাদের মধ্যে একটা চয়েস দিচ্ছে বা একটা অপশন দিচ্ছে। কেমন, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। আচ্ছা আইদার অর করবো, হ্যাঁ ফাইন। আইদার we will, দেখো অর, নেগেটিভ, নর, আইদার অর, নাইদার নর প্রত্যেকটাই কিন্তু অল্টারনেটিভ কনজাংশন, যারা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এই অপশনের ব্যাপারটা প্রোভাইড করে। সেই জন্য এই বাক্যগুলোতে আমরা এইগুলো ব্যবহার করে থাকছি। তাহলে আইদার উই শ্যাল ওয়াচ a movie or ধরো লিখলাম we can dine together। কেমন, দেখো আমি ডাইন করা মানে কি ডিনার করা একটা ভার্ব পেয়েছি, আবার ওয়াচ করা আরেকটা ভার্ব পেয়েছি, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি, we shall watch a movie, we can dine together দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি, যাকে জুড়ে দিচ্ছে কে আইদার অর অল্টারনেটিভ কনজাংশন। ফাইন, আমরা এখানেও কোনো টাইমের ডিফারেন্স পাচ্ছি না, সেন্স পাচ্ছি না, অতএব দুটো বাক্যকে পরপর লিখতে পারি। কি লিখবো স্প্লিটিং এ, আনসার we shall watch a movie সেকেন্ড বুলেটে লিখলাম we can dine together। ঠিক আছে, মিনিং আনচেঞ্জ থাকছে এবং দুটো সিম্পল সেন্টেন্সে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে স্প্লিট করে দিলাম। এবারে আমি কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসি। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও আমি আগেই বলেছি যে আমরা এই সিনট্যাকটিক্যাল সিম্পলিফিকেশন বা গঠনগত যে নেচার, যে গ্রামাটিক্যাল গেট আপ বাক্যের, সেইটাকে সিম্পলিফাই করব, সরলীকরণ করব। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের এখানে এতক্ষণ অব্দি কম্পাউন্ডে আমরা কি পাচ্ছিলাম না, দুটো মেইন ক্লজ পাচ্ছিলাম, অতএব ব্যাপারটা সহজ হচ্ছিল। কমপ্লেক্স সেন্টেন্সে গিয়ে দেখবো কমপ্লেক্স সেন্টেন্সের গেট আপ হচ্ছে সেখানে একটাই মেইন ক্লজ থাকে। কেমন, অর্থাৎ ধরে লিখে দেওয়ার মতো একটি বাক্য, তার সাথে একটা করে বা একের বেশিও হতে পারে, তোমাদের সাধারণত একটাই দেওয়া হবে, একটা করে এমবেডেড ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যে ক্লজটা নিজের মানে বোঝানোর জন্য মেইন ক্লজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের গেটআপটা আমি একটু লিখে দিই, কি থাকে না, ওয়ান এবং অনলি ওয়ান মেইন ক্লজ থাকে প্লাস ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কেমন, সাবঅর্ডিনেট ক্লজের ক্রাইটেরিয়া কি না, সেও ক্লজের মতোই তার গেটআপ, কিন্তু সে নিজের মিনিংকে এক্সপ্রেস করার জন্য মেইন ক্লজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই সাবঅর্ডিনেট ক্লজের বিভিন্ন রকম ভাবে আমরা প্রকারভেদ করে থাকি। আপাতত আমরা যে তিনটে টাইপের সাবঅর্ডিনেট ক্লজ হয়, যেমন ধরো নাউন ইউজ করে, নাউনের মতো কাজ করলে সেটা কি হয়, নমিনাল বা নাউন ক্লজ, অ্যাডভার্বের মতো কাজ করলে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভাল ক্লজ। তো এই যে টাইপস গুলো, এটা দিয়েই আমি তিনটে টাইপের বা তিনটে বাক্য, তিনটে বা মেবি 6 সেন্টেন্সেস লিখবো এবং তাকে স্প্লিট করে দেখিয়ে দেবো। সেন্টেন্স নাম্বার কত হওয়া উচিত, 5, 6 লিখলাম, ভুলে গেছি। এনিওয়ে, ধরো আমি প্রথমে নাউন ক্লজ দিয়ে লিখছি। নাউন ক্লজ মানে কি, যে সাবঅর্ডিনেট ক্লজটা সে নাউন ক্লজের মতো করে কাজ করে। নাউন ক্লজের মতো কাজ করে মানে কি, সে হোয়াট এর বা হু এর আনসার করে। ঠিক আছে, ধরো আমি লিখলাম
যে everyone knew that he had many secrets. Everyone knew that he had many secrets. কেমন? Everyone knew কি জানতো? What did everyone know? সেটা হচ্ছে that he had many secrets. তাহলে এটা কি? এটা subordinate clause, কেমন? যাকে that linker দিয়ে add করা হয়েছে। এবার দেখো এখানে আমরা কি করব? যেটা করব সেটা হচ্ছে আমরা ভার্ব গুলোকে লোকেট করব। প্রথমে আমি নো ভার্বকে পেয়ে গেলাম এবং তার সাথে হ্যাভ ভার্বকে পেয়ে গেলাম। এবার দেখো এই দুটো ভার্বকে সেন্টার করে আমরা সাবজেক্টও পেয়ে গেছি। একটার হচ্ছে এভরিওয়ান সাবজেক্ট, আরেকটার হচ্ছে হি সাবজেক্ট। তাহলে আমরা দুটো ইন্ডিভিজুয়াল সিম্পল সেন্টেন্স লিখতেই পারি। এবারে আমরা একটু টাইমটা জাজ করব। সেখানে হচ্ছে দুটো ঘটনা ঘটেছে, সবাই জানে যে তার অনেক সিক্রেট আছে। কেমন? তাহলে প্রথমে দ্য সিক্রেটস আর দেয়ার, তাহলে হি হ্যাড মেনি সিক্রেটস এটা প্রথমে লিখব এবং তারপরে এভরিওয়ান নিউ বলে তো থামতে পারি না। এভরিওয়ান নিউ হোয়াট? এভরিওয়ান নিউ দ্যাট, সবাই সেটা জানতো। ঠিক আছে, বা এভরিওয়ান নিউ ইট। আমি আনসার করছি। প্রথমেই আমরা লিখছি হি হ্যাড মেনি সিক্রেটস। সবাই সেটা জানতো। দ্যাট কিন্তু এখানে লিঙ্কার নয়, দ্যাট এখানে প্রোনাউন। নেক্সট সেন্টেন্সে চলে আসছি, সেন্টেন্স নাম্বার 7। এবার আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করছি, বা রিলেটিভ ক্লজ দিয়ে করছি নাম্বার 7। ধরো আমি বললাম টেল মি অ্যাবাউট দ্য বয় হু lives next door. কেমন? টেল মি অ্যাবাউট দ্য বয় হু লিভস নেক্সট ডোর। দেখো আমি কি করছি, যখনই আমি হু লিঙ্কার ব্যবহার করছি সে কাকে ইন্ডিকেট করছে? বয়কে। তাহলে মেইন ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে, সাবঅর্ডিনেশন হচ্ছে এই ক্লজটার। এবারে দেখো যে একে আমরা কিরকম ভাবে ভাববো, ভার্ব গুলোকে আইডেন্টিফাই করবো। দেখো টেল পেয়েছি, লিভ করা পেয়েছি, ঠিক আছে। কোন কাজটা আগে হবে? আগে বালকটি থাকে, বয়টি থাকে, তারপরে তার সম্বন্ধে বলা হবে। অতএব প্রথমে আমরা করব আনসার করার সময় a boy lives। দেখো লিভস এর থেকে আমি প্রেজেন্ট টেন্স বুঝতে পারছি, সো আমি প্রেজেন্ট টেন্সে আনসার করছি নেক্সট ডোর। নেক্সট আমি করছি টেল মি অ্যাবাউট। এবার টেল মি অ্যাবাউট দ্য বয়, তাই তো? আ বয় লিভস নেক্সট ডোর, টেল মি অ্যাবাউট দ্য বয়। বদলে আমরা কি করতে পারি? আ বয়ের এগেইনস্টে আমরা প্রিপোজিশন প্রোনাউন হিম ব্যবহার করতে পারি। তাহলে টেল মি অ্যাবাউট হিম। মিনিং গুলো আনচেঞ্জড রাখছি এবং সিম্পল সেন্টেন্সে ভেঙে দিচ্ছি। একটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করছি কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা ভাঙবো, স্প্লিট করবো সো টু সে। নাম্বার 8 ধরো বললাম as you have accepted your mistake, you are forgiven. কেমন? প্যাসিভে আছে you are forgiven। তাহলে দেখো you are forgiven by someone একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং যেহেতু তুমি মিস্টেক অ্যাকসেপ্ট করেছো তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে? মিনিং কমপ্লিট করার জন্য you are forgiven এর উপর ডিপেন্ড করছে। তাহলে দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ বা ইমিডিয়েট ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কেন বলছি? কারণ এ forgiven কেন, কেমন? আর forgiven একে কোয়ালিফাই করছে, ভার্বকে কোয়ালিফাই করছে বা ভার্বাল ফ্রেজকে কোয়ালিফাই করছে, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজ করছে। অতএব দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ।
যাই হোক, আমি এত ক্লজের ব্যাখ্যায় এই জন্য যাচ্ছি যে কারণ তুমি যখন আনসার করবে তোমার যদি সেন্সটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি ঠিক মতো বাক্যগুলোকে পুট করতে পারবে না। তো এখানেও দেখো প্রথমে একটা টাইমের সেন্স আছে, প্রথমে ইউ কি করেছে, সে মিস্টেক অ্যাকসেপ্ট করেছে, তারপর তাকে ফরগিভ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা লিখছি, আনসার করছি, লিখলাম ইউ হ্যাভ, লিঙ্কারের আর প্রয়োজন নেই যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সে ভেঙে দিচ্ছি, আমাদের আর লিঙ্কার লাগছে না। ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড your mistake, কেমন? এবং পরের সেন্টেন্সটাতে আমরা করছি you are forgiven। কি করলাম, এই বাক্যের যে সিনট্যাক্স, যে গেটআপ, তাকে সিম্পলিফাই করলাম, তাকে সিম্পল সেন্টেন্সে ভেঙে দিলাম। তাহলে এতক্ষণ অবধি আমরা মোটামুটি যে কটা এক্সাম্পল দেখলাম সেখানে কি শিখলাম আমরা, যে কি করে বাক্যের সিনট্যাক্সকে সিম্পলিফাই করে বা বাক্যের গঠনকে সরলীকরণ করে আমরা স্প্লিটিং করছি। এবারে আমি একটু সিম্পল সেন্টেন্সের দিকে যাব এবং সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করার যে দুটো পদ্ধতির কথা খুব কমনলি আমরা ইউজ করি আমি বলেছি, সেটা প্রথমটাই হচ্ছে লেক্সিক্যাল সিম্পলিফিকেশন, অর্থাৎ তার ভোকাবুলারিকে আমরা সহজতর করে দিই, এবং আরেকটা হচ্ছে অবশ্যই তার যে কি বলবো, তার যে গেটআপ, তার মধ্যে ইনসারশন অফ কন্টেন্ট, অর্থাৎ কিছুটা কন্টেন্ট আমরা তাতে অ্যাডাপ্ট করি, কিছুটা শব্দ বা কিছুটা কয়েকটি শব্দ আমরা তার মধ্যে জুড়ে দিই, কেমন, তাকে ইনসারশন অফ কন্টেন্ট বলে। আমি ইনসারশন অফ কন্টেন্ট দিয়ে স্টার্ট করছি, সেন্টেন্স নাম্বার 8। তাহলে আমি একটা বাক্য লিখলাম, being tired comma the man slept under a tree। কি দেখছি আমরা, আগের দিনই শিখেছি যে আমরা এখানে বি ভার্বের পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ হতে দেখছি, এবং being tired তাহলে কি হয়ে যাচ্ছে, being tired তাহলে নন ফাইনাইট ক্লজ হয়ে যাচ্ছে। নন ফাইনাইট ক্লজ কি জিনিস না, নন ফাইনাইট ক্লজ হচ্ছে যে সাবজেক্ট বা টেন্সের কোনো ইন্ডিকেশন, কোনো হিন্ট দিচ্ছে না। এবারে এই পার্টিসিপল থাকা মানে কি, নন ফাইনাইট ক্লজ আমরা তিন রকম ভাবে ব্যবহার করি, এক পার্টিসিপল দিয়ে, দুই জিরান্ট দিয়ে, থার্ড ইনফিনিটিভ দিয়ে। এগুলো থাকার অর্থ হচ্ছে বাক্যে এরা ভার্ব হিসেবে ইউজড হচ্ছে না, এরা তাহলে বাক্যে একটি মাত্রই ভার্ব থাকছে, যেটা হচ্ছে স্লেপ্ট, ঘুমিয়েছিল। আর একটি মাত্র ভার্ব মানে কি, সেটা সিম্পল সেন্টেন্স। তাহলে দিস ইজ আ সিম্পল সেন্টেন্স, যেখানে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে, তার সাথে একটি মাত্র ভার্ব আছে, হি, দ্য, ম্যান, সাবজেক্ট। তাহলে সিম্পল সেন্টেন্স, একে আমরা ব্রেক করব কিভাবে, একে আমরা এই যে নন ফাইনাইট ক্লজ, নন ফাইনাইট ক্লজের মধ্যে যে ভার্বের হিন্টটা আমরা পাচ্ছি, আমরা বুঝতে পারছি বি ভার্বে আছে, বি ভার্ব থেকেই তো বিইং তৈরি হয়েছে, সেই ভার্বটাকেও নিয়ে নেব, তার সাথে মেইন ভার্ব যেটা আছে সেটাকেও নিয়ে নেব, অতএব মানে মেইন ক্লজে যে ভার্বটা আছে সেটাকেও নিয়ে নেব, দিয়ে আমরা দুটো বাক্য তৈরি করব। কিরকম করব, আনসার করছি। টেন্সটা একটু বোঝার দরকার, দেখো যেহেতু মাইক্রোফোনটা বলতে ঠিক স্লেপ্ট আছে, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি যে পাস্ট টেন্সে আছে, স্লিপ ভার্বের পাস্ট টেন্স আছে স্লেপ্ট, তাহলে বি ভার্বেরও আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। কি ব্যবহার করব, সাবজেক্টকে দ্য ম্যান, তাহলে দ্য ম্যান কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বি ভার্বের ফর্ম কি পাস্ট টেন্সে ওয়াজ, তাহলে আমরা সাবজেক্টকে নিয়ে নেব দ্য ম্যান, বি ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করব, দ্য ম্যান ওয়াজ টায়ার্ড। দেখো আমি নন ফাইনাইট ক্লজটাকে একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করলাম, কেমন। আচ্ছা, নেক্সট যেটা করব, দ্য ম্যান স্লেপ্ট আন্ডার এ ট্রি। দ্য ম্যান যেহেতু অলরেডি ইউজড হয়েছে, আমি প্রোনাউন হিতে চলে যাব দ্য ম্যানের জন্য, হি স্লেপ্ট আন্ডার আ ট্রি। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা বাক্যে যতটা বলার ছিল, দেখো আমি কিন্তু দ্য ম্যান ওয়াজ টায়ার্ড এটাকে
বাক্যে যতটুকু আমার কাছে দেওয়া ছিল তার থেকে একটু বেশি লিখলাম, তাহলে আমি ইনসারশন অফ কন্টেন্ট করলাম, কন্টেন্ট বা বিষয়বস্তু একটু জুড়ে দিলাম। কেমন? এই পদ্ধতিতে আমি স্প্লিট করে দিলাম। সাধারণত পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ এগুলো যখন থাকে আমরা এই ইনসারশন অফ কন্টেন্ট মেথডে স্প্লিটিং করে থাকি। আমি আরেকটা দেখাচ্ছি, নাম্বার 9। পার্টিসিপল দিয়ে একটা হলো, আরেকটা ডিফারেন্ট করি। ধরো আমি একটা সেন্টেন্স করলাম, প্রিপোজিশনাল ফ্রেজ তাই করা যাক। I bought a pencil of blue color. কেমন? দেখো, this is a simple sentence এবং এই সিম্পল সেন্টেন্সটাকে বলছে আমাকে স্প্লিট করার জন্য। কেমন? তাহলে আমাকে দুটো সেন্টেন্সের মেটেরিয়াল খুঁজে বার করতে হবে। একটা তো I bought a pencil, আমি একটা পেন্সিল কিনেছিলাম, আমি পেয়ে গেছি আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে। bought verb, I subject, independent clause আছে, I bought a pencil। এক্সট্রা আমার কাছে পড়ে আছে this prepositional phrase। কেমন? সেখানে prepositional phrase ঘটনাটা কি, যেখানে একটা preposition থাকে প্লাস prepositional object থাকে, prepositional object থাকে। বেশ, তাহলে এইটা পড়ে আছে। আমি কি করব? ইনসারশন অফ টেক্সট, ইনসারশন অফ কন্টেন্ট করব। কিরকম ভাবে করলাম? ধরো প্রথমে তো লিখেই দিলাম, এখানেও কোনো টাইমের সেন্স নেই, অতএব আমি আগে পরের কোনো ব্যাপার নেই। I bought a pencil, একটা বাক্য কমপ্লিট, আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সেকেন্ডটাতে আমি এরকম লিখতে পারি, এটি নীল রঙের। কেমন? ইট। এবার ইজ লিখবো না ওয়াজ লিখবো? বট থেকেই আমি সেন্সটা বুঝতে পারছি যে পাস্ট টেন্স, তাহলে বি ভার্বের আমি ওয়াজ ব্যবহার করলাম পাস্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজই হয়। তাহলে ইট ওয়াজ ব্লু ইন কালার, অথবা এক তো ঝামেলার না গিয়ে আমি লিখতে পারি ইট ওয়াজ অফ ব্লু কালার। তাহলে দেখছো আমি কি করছি? আমি ইনসারশন অফ টেক্সট কন্টেন্ট করছি, কিছুটা অংশ, কিছুটা জিনিস বাইরে থেকে নিয়ে আসছি। সেন্টেন্স নাম্বার 10 এ আসছি। Wearing running shoes he jogs a mile। আবার আমরা একটা কেটে চলে এলাম, পার্টিসিপেলে চলে এলাম। কোনটা পার্টিসিপেল? প্রেজেন্ট পার্টিসিপেল, ওয়্যারিং, ওয়্যার ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। he jogs a mile, he jogs a mile একদম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সাথে একটা নন ফাইনাইট ক্লজ জুড়ে দেওয়া আছে। আমি কি করব? আগেই বলে দিয়েছি যে আমরা নন ফাইনাইট থেকে ভার্বটাকে ভার্বটা যে এন্ড যাচ্ছে, যে ভার্বটা আছে বলে আমি বুঝতে পারছি, সেটাকে একটা বাক্যে পরিণত করব। সেটার বেসিসে কিভাবে অ্যান্সার করব? আগে জুতো পরে তারপরে তো দৌড়য়, তাহলে হি সাবজেক্ট আমরা অলরেডি বাক্য থেকে বুঝতে পারছি, তার সাথে জগস আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে হি উইয়ার্স রানিং শুজ। তারপরে সে কি করছে? হি জগস মানে এবারে আমি একটা ইনফিনিটিভ দিয়ে করব। প্রত্যেকটাতেই দেখো আমরা ইনসারশন অফ টেক্সট, ইনসারশন অফ কন্টেন্ট করছি। I am saving money to travel Egypt. I am saving money to travel Egypt. ইজিপ্টে যাওয়ার জন্য পয়সা জমাচ্ছি। কি সেন্টেন্স? দেখো, to travel Egypt, নন ফাইনাইট ক্লজ, তাহলে I am saving money একদম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আমাদের কাছে, সিম্পল সেন্টেন্স। এবার এখান থেকে আমরা ট্রাভেল ভার্বটা কিন্তু পেয়ে গেছি, এবার আমরা দুটো সেন্টেন্সে ট্রান্সফার করব। টাইমের সেন্স আছে, প্রথমে পয়সা জমাচ্ছি, তারপর ট্রাভেল করব।
তাহলে সেন্টেন্স নাম্বার 1 করছি, I am saving money, আমি মানি সেভ করছি। কেন? I shall travel Egypt. তাহলে দেখো আমরা ইনফিনিটিভ দেওয়া একটি সিম্পল সেন্টেন্সকেও স্প্লিট করে দেখালাম। অ্যাপোজিশন দিয়ে দেখাই। অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন মানে যখন কোনো একটি বাক্যে একটি সাবজেক্ট সম্বন্ধে কিছু বলা হবে, আবার আমার নাম্বার হারিয়ে গেছে, আমি নাম্বার আই ডোন্ট নো 11 দিয়ে করলাম, যাই হোক। তো যখন একটি সাবজেক্ট সম্বন্ধে দুটো কথা বলা হবে এবং দুটো কথাই ওই সাবজেক্টটা সম্বন্ধে বলা হচ্ছে, তখন দুটো কথাকে কমার রিলেশনে লেখা হয়। কেমন? তাকে বলা হয় অ্যাপোজিশন। কিরকম ব্যাপারটা? ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ও হেনরি, 11 এর ছেলেমেয়েরা ও হেনরিকে খুব ভালোবাসে, জিমি ভ্যালেন্টাইনের অথর। ও হেনরি, দ্য অথর অফ জিমি ভ্যালেন্টাইন। ও হেনরির একটা বিখ্যাত গল্প হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। আন্ডারলাইন করে দিলাম টেক্সট বলে। ও হেনরি, দ্য অথর অফ জিমি ভ্যালেন্টাইন ইজ মাই ফেভারিট। ও হেনরি সম্বন্ধে দেখো, ও হেনরি ইজ দ্য সাবজেক্ট। কেমন? ও হেনরি ইজ দ্য সাবজেক্ট। এবং এই সাবজেক্টের সম্বন্ধে দুটো স্টেটমেন্ট এখানে আছে। একটা বলা হচ্ছে দ্য অথর অফ জিমি ভ্যালেন্টাইন, ও হেনরি হচ্ছেন জিমি ভ্যালেন্টাইনের অথর, প্লাস বলা হচ্ছে যে ও হেনরি ইজ মাই ফেভারিট, তিনি আমার প্রিয়। ভার্বটা যেহেতু এর কাছে আছে, তাহলে ও হেনরি ইজ মাই ফেভারিট, এটা কি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে কমা রিলেশনে আমরা আরেকটা প্যারালাল স্টেটমেন্ট দিয়েছি, সেটা হচ্ছে অ্যাপোজিশন। কেমন? এই অ্যাপোজিশন দেওয়া সেন্টেন্সকেও আমরা কিভাবে স্প্লিট করব? এখানেও আমরা একটুখানি ইনসার্শন অফ কন্টেন্ট করব। প্রথমেই আমরা করব ও হেনরি, এখানেও কোনো টাইমের সেন্স নেই, আমরা যেটা খুশি লিখতে পারি। ধরো আমি বললাম ও হেনরি ইজ দ্য অথর অফ। টাইমের সেন্স বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কোনো দুটো কাজের হিন্ট যদি থাকে, দুটো কাজের ভেতরে যে কাজটা যদি বুঝতে পারি এই কাজটা আগে হয়েছে, তাহলে সেই সেন্টেন্সটা আমরা আগে লিখব। ও হেনরি ইজ দ্য অথর অফ জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য টেক্সট। নেক্সট সেন্টেন্সে আমি কি লিখলাম? হি। দেখো ও হেনরি সাবজেক্ট, তাহলে দুবার ও হেনরি না লিখে আমরা প্রোনাউন হি ব্যবহার করলাম। ইজ মাই ফেভারিট। তাহলে এই ইজ দ্য অথর, এইটুকু ইনসার্শন আমরা করেছি। ফাইন। এবারে আমরা তাহলে এতক্ষণ অবধি যেটা করলাম সেটা হচ্ছে ইনসার্শন অফ কন্টেন্ট। এবারে আমরা সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করার আরেকটা যে পদ্ধতি, সেটা একদম সোজা, সেটা হচ্ছে লেক্সিক্যাল সিম্পলিফিকেশন। সেইখানে চলে যাব। লেক্সিক্যাল শব্দটা লেক্সিকন থেকে আসে। লেক্সিকন মানে হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ বাক্যের যে শব্দগুলো আছে বাক্যের মধ্যে, যে শব্দকোষ। কেমন? এবার সেইটাকে আমরা সিম্পলিফাই করি। কোনো জটিলতর কমপ্লেক্স কোনো শব্দ থাকলে সেটাকে আমরা সিম্পলিফাই করি। সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে ভেঙে দিই, এগুলোকে আলাদা বাক্যে পরিণত করি। কিরকম হয় ব্যাপারটা? ধরো আমি বললাম প্লিজ বুক দ্য টিকিটস ফার্স্ট। Please book the tickets fast. These are the lexicon of the sentence. এবার প্রত্যেকটাকে লেক্সিকন বলা হয়। আমরা ধরো এই যে book is the verb, তাহলে please book the tickets আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি, this is a simple sentence। তার সাথে আমরা এই ফার্স্ট অ্যাডভার্বটাকে পাচ্ছি। ফার্স্ট অ্যাডভার্বটা বুক কে কোয়ালিফাই করছে, তাহলে বুক ইজ ভার্ব, ভার্ব কে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। এইবার তাহলে একে আমরা কি রকম ভাবে ভেঙে দেব না, সিম্পলিফাই করব এইভাবে। প্লিজ
the tickets. যতটুকু মেইন ক্লজ আমার কাছে ছিল আমি লিখলাম, প্লাস আমার কাছে একটা অ্যাডভার্ব পড়ে আছে, সেটাকে আমি একটা আলাদা বাক্যে পরিণত করছি। দেখো এখানেও কিন্তু আমি একটু ইনসার্শন অফ কন্টেন্ট করছি। হোয়াট ইজ দ্যাট? আমি কি লিখলাম যে ডু ইট ফাস্ট। আমি বেটার বলি, এক্সাম্পলটা আমি লিখেছি বটে, মানে জাস্ট সেন্টেন্সটা, এটাও কিন্তু লেক্সিক্যাল সিম্পলিফিকেশন হলো না, এটা কিন্তু মানে ইয়েই হলো, ইনসার্শন অফ কন্টেন্টই হলো। দেখো আমি ডু ইটটাকে ইনসার্ট করেছি, কেমন? রিয়েলি সরি, কেন কি আমি এক্সাম্পলের বোধহয় পেজটা মিস করে গেছি, এরপর থেকে আছে কেমন লেক্সিকন সিম্পলিফিকেশন। এবার আমরা করব নাম্বার 13 এ এলাম। সেন্টেন্স গুলো একটু লিখে রাখলে সুবিধা হয়, এত তাড়াতাড়ি মনে পড়ে না। রুদ্র is a pious priest. রুদ্র is a pious priest. কেমন? এইখানে দেখো আমরা রুদ্র is a pious priest, সিম্পল সেন্টেন্স। এইবার এখানে আমরা একটা priest কি নাউন, তাকে কোয়ালিফাই করছে pious অ্যাডজেক্টিভ। এই যে pious priest ফ্রেজটা, এইটাকে আমরা সিম্পলিফাই করব, ভেঙে দেব, তাহলেই আমরা দুটো বাক্য পেয়ে যাব। কিরকম করব ব্যাপারটা? কারণ স্প্লিট যখন আমি করছি, সিম্পল সেন্টেন্স মানে কি আমি দুটো ওয়ার্ড তো পাচ্ছি না, তাহলে ইউ নিড টু ইম্পোর্ট অ্যানাদার। কি করছি? রুদ্রা is a priest. Fine, রুদ্রা is a priest, পায়াসটা রেখে দিলাম। সেকেন্ড সেন্টেন্সে করছি হি, রুদ্রার বদলে প্রোনাউন is pious. আরেকটা করি, নাম্বার 14। The girl fearlessly faced the eve teasers. eve teasers মানে জানোই, যারা eve teasing করে, মেয়েদেরকে যারা বিব্রত করে, জ্বালাতন করে, তারা হচ্ছে eve teasers। তো the girl fearlessly faced the eve teasers, verb পেয়েছো faced, কেমন? তাহলে the girl faced the eve teasers একটা সেন্টেন্স আমি বুঝতে পারছি, তার সাথে আমি এই অ্যাডভার্বটা fearlessly একে রেখে দিলাম। কেমন? রেখে দিয়ে আমি কি করতে পারি দেখো, আচ্ছা যেহেতু ফেসড আছে তাহলে আমি টেন্সটা বুঝতে পারছি, পাস্ট টেন্স। তাহলে the girl faced the eve teasers, মেয়েটি eve teaserদেরকে ফেস করেছিল। এবার আমি বলতে পারি যে সে ফিয়ারলেস ছিল। দেখো আমি এখানেও ইনসার্শন করছি, আমি টেক্সট আনছি, কন্টেন্ট আনছি, কিন্তু আমি ফিয়ারলেসলি এই লেক্সিকনটাকে স্প্লিট করে দিচ্ছি বা তাকে এক্সপ্লেন করে দিচ্ছি, সিম্পলিফাই করে দিচ্ছি। ঠিক আছে, আমি কি বলছি যে she was fearless. ফাইন, দেখো এটুকু আমি ইম্পোর্ট করেছি ঠিকই, বাট বেসিক্যালি হোয়াট আই এম ডুইং, আমি ফিয়ারলেসলি ফেসড এই ফ্রেজটাকে আমি সিম্পলিফাই করে দিলাম। এবার আমি খুব ফাস্ট গোটা 4-5 এক্সাম্পল একটু ওয়ার্কআউট করে দিই, খুব বেশি এক্সপ্লেন করব না, কারণ শিখতে গিয়ে আমরা এক্সপ্লেনেশন করেছি, জাস্ট সাম এক্সাম্পলস ওয়ার্কড আউট। স্টার্টিং ফ্রম নাম্বার 15। Being fatigued, she could not stand anymore. Being fatigued, fatigued মানে পরিশ্রান্ত থাকা, ক্লান্ত থাকা, she could not stand anymore. Fine, সেই being fatigued বুঝতেই পারছো আমরা নন ফাইনাইট ক্লজ ব্যবহার করছি উইথ প্রেজেন্ট পার্টিসিপেন্ট। তাহলে কি আনসার করতে পারি? অবশ্যই সে আগে ক্লান্ত হয়েছে, তারপর সে দাঁড়াতে পারেনি, তাহলে সাবজেক্ট she বুঝতে পারছি, she the ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছি কারণ could আছে। she was fatigued। নেক্সট বুলেটে করলাম she
could not stand anymore. ঠিক আছে, insertion of content. Number 16. সৌরভ আর গাঙ্গুলি লিখলাম না, সময় চলে যায়। A former captain of India is the pride of Bengal. কেমন? সৌরভ, a former captain of India, is the pride of Bengal. Apposition বুঝতেই পারছো, সৌরভ is the pride of Bengal একটা মেইন ক্লজ অর্থাৎ সিম্পল সেন্টেন্সের মেইন ক্লজ, তার সাথে a former captain of India হচ্ছে তার সম্বন্ধেই বলা আরেকটা ইনফরমেশন, প্যারালেলি ইম্পর্টেন্ট, তাহলে এটা অ্যাপোজিশন। কমা রিলেশনে আছে, কিভাবে আনসার করব? আগে তো ক্যাপ্টেন, পরে তো প্রাইড, তাহলে আমরা প্রথমে ক্যাপ্টেনের কথাটা লিখবো। কি লিখবো? সৌরভ is a former কথাটা যেহেতু বলছি আমার আর ওয়াজ দেওয়ার দরকার নেই, ক্যাপ্টেন অফ ইন্ডিয়া। এবার সৌরভের বদলে প্রোনাউন কি? is the pride of Bengal. Fine. Lexical simplification. Number 17. Mashtarda is an unsung hero. Mashtarda is an unsung hero. ঠিক আছে? দেখো unsung hero ফ্রেজটাকে আমরা ভেঙে দেব। ঠিক আছে? unsung adjective, hero noun। প্রথমেই আমি বললাম যে মাস্টারদা হেরো ছিলেন, তাহলে মাস্টারদা যেহেতু ইজ আছে তাহলে আমি প্রেজেন্ট টেন্সই ব্যবহার করছি, ইজ আ হিরো। আনসাং রেখে দিয়েছি, তাহলে এখানে আমরা বলতে পারি যে হি ইজ আনসাং। খুব নেই হয় সেন্টেন্সটা খারাপ হয়, একটু সুন্দর হয় যদি আমরা বলি, কারণ সেন্সটা আমরা বুঝতেই পারছি। ধরো বললাম যে হিজ হেরোইজম, তার বীরত্বটা ইজ আনসাং, সেটা অনেক সুন্দর হয়, সুন্দর স্প্লিটিং হয়। কেমন দেখো, এটা কিন্তু আমি খুব ডেসপারেট একটা ইনসার্শন করলাম, খুব মানে সাহসী ইনসার্শন করলাম, এতটা না করলেও হয়। আমি নাম্বার 18 এ চলে যাচ্ছি, যেখানে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স উইথ আ নাউন ক্লজ ব্যবহার করব। I felt that I had grown up in a magic circle. Nandara Saibel's word. ঠিক আছে? I felt that I had grown up in a magic circle. তাহলে আগে grow up করেছে, তারপরে ফিল করা, তাহলে এখানে আমরা কি করব? সিনট্যাকটিক সিম্পলিফিকেশন করব, গঠন চেঞ্জ করে দেব, কমপ্লেক্স সেন্টেন্স। দেখো I felt কি মেইন ক্লজ, তার সাথে that I had grown up in a magic circle সাবঅর্ডিনেট ক্লজ। এবারে grow up এর কাজটা আগে হয়েছে, অতএব স্প্লিট করার সময় আমরা সেটাই প্রথমে লিখব। I had grown up in a magic circle. Fine. Next হচ্ছে I felt it. আমি এটা অনুভব করলাম। লাস্ট ফর টুডে একটা কম্পাউন্ড সেন্টেন্স করব।
I saw a man and he was swimming. একদম সোজা syntactical simplification গঠনটা সহজ করে দেব জাস্ট and কনজাংশনটাকে বাদ দিয়ে দুটো মেইন ক্লজকে আলাদা করে নেব টাইমের সেন্স আছে কিনা দেখব আমি দেখেছি সে সুইমিং করছিল দুটো সাইমালটেনিয়াসলি হয়েছে অতএব টাইমের কোনো ডিফারেন্স বা কোনো আগে পরের ব্যাপার নেই অতএব আমি লিখলাম I saw a man একটা সিম্পল সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে he was swimming কনজাংশনটা বাদ দিয়ে দুটো মেইন ক্লজকে আলাদা করলাম তাহলে মোটামুটি এই হচ্ছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস আমি আজ এই পর্যন্তই থাক আমি কিছু এক্সাম্পল ওয়ার্কআউট করে দেওয়ার চেষ্টা করব ফ্রম দ্য টেক্সট পরবর্তী ক্লাসে আজ এই পর্যন্তই গুড নাইট